আপনি আপনি কে বলুন তো? ব্রাহ্মণ, নাম কালীপদ মুখুজ্জে, নিবাস রায়দিঘরা। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। জানুয়ারি মাসের পর আবারও ফিরে এসছেন তিনি। ব্রাহ্মণ, রায়দিঘরার ব্রাহ্মণ। নাম আপনাদের সকলেরই জানা। আজ আপনারা শুনবেন কালীগুণিন ও ব্রহ্মদৈত্যের বিভীষিকা। আজকের গল্পটি আপনাদের জন্য ডাবল ধামাকা, অর্থাৎ এই গল্প কালীগুণিন এবং ভূতভূতম একসাথেই। লেখক সৌমিক দে গ্রাম বাংলার ভূতভূতম সিরিজে এই কাহিনীটি রচনা করেছিলেন। আজকের গল্প পাঠে কৌশিক। শুরু হচ্ছে কালীগুণিন ব্রহ্মদৈত্যের বিভীষিকা। আজকে তোমাদের আমি যে ঘটনার কথা বলতে চলেছি সেটার মধ্যে একমাত্র ঘটনার জায়গাটার নামটা বাদে বাকি সব নামধামি আমি মিথ্যে বলবো। তাতে হয়তো সত্যের হানি হবে, কিন্তু বিশ্বাসভঙ্গের পাপ হবে না। কারণ এই ভয়ঙ্কর ঘটনার কথা আমি কাউকে বলবো না বলেই বদ্ধপরিকর ছিলাম। কিন্তু রমেনচন্দ্র সেনের মৃত্যুর পর তা নিয়ে আর বিশেষ বিধিনিষেধ আমার নেই। যাই হোক, তোমাদের সেসব খুঁটিনাটি আদ্যপান্ত জেনে তো আর বিশেষ কাজ নেই। কিন্তু সেই যাত্রায় একটা সংকেত সামান্য বুঝতে ভুল হওয়ার কারণে যে মহা আতঙ্কের মুখে পড়েছিলাম, সেই ঘটনাই আজ তোমাদেরকে বলবো। শোনো। কাদামাটি আর জলা জংলার আঁকা বাঁকা মেটে পথ পেরিয়ে বন বাদারে লুকিয়ে থাকা বাঘের নজর এড়িয়ে আমাদের কমান্ডার জিপটা যখন এক্সকাভেশন সাইটটার চৌহদ্দি থেকে কয়েক মিটার দূরে ব্রেক কষল, তখন সূর্য মাথার ওপর এসে পড়েছে। এটা একটা সদ্যজাত দ্বীপ। আজ থেকে বছরখানেক আগে জলের তলা থেকে মাথা চাড়া দিয়ে জেগে উঠেছে। যেমনটা এই বাদাবনের ক্ষেত্রে খুবই সাধারণ ঘটনা। এই নতুন দ্বীপটার নাম রাখা হয়েছে রাক্ষসের চর। নামটা সরকারের দেওয়া নয়। এই আশেপাশের গাঁগুলোর মধ্যে প্রচলিত রয়েছে যে ওই এলাকাটার নাম এইটাই ছিল বছর 50 আগে। তখন এই দ্বীপে জনবসতি না থাকলেও লোকজনের আনাগোনা ছিল। আমি রমেনের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, আচ্ছা, এই দ্বীপটা 50 বছর আগে যখন তলিয়ে যায়, তখন এখানে না ছিল লোকবসতি, না ছিল শ্মশান, না জড়িত ছিল কোনো পৌরাণিক গল্প, তাহলে দ্বীপটার এইরকম অদ্ভুত নাম রেখেছিল কেন সেই সময় গ্রামবাসীরা? আসলে এই বাদাবনের লোকেরা চর দিয়েই দ্বীপের নাম রাখে। নয়াচর, শালিক চর, হেতালের চর, এই রকম। আমার মনে ধরল না উত্তরটা। রমেন যেন তড়িঘড়ি কি একটা গোপন করে গেল আমার কাছে। মূল ভূখণ্ডের সঙ্গে যে সামান্য জলভাগ দিয়ে দ্বীপটা বিভাজিত হয়ে রয়েছে, তার উপরে পাতা হয়েছে একখানা লোহার সেতু, গাড়ি ঘোড়া দ্বীপ অবধি পৌঁছানোর জন্য। আমরা সেতু পেরিয়ে কাঁটাতারের বেড়ার গায়ে এসে থামলাম। গাড়ি থেকে নেমে রমেন গাড়ির বনেটের উপরে ওর চামড়ার ব্যাগ থেকে বের করা ফাইলটা রাখল। আমি বিস্মিত নজরে চেয়ে রইলাম সদ্যোত্থিত এলাকাটার দিকে। দুখানা কাদামাটি মাখা কংক্রিটের ঘর রয়েছে সেখানে। একখানা অপেক্ষাকৃত ছোট আকারের আর একখানা প্রকাণ্ড, যেন কোনো সুবিশাল লাইব্রেরি ঘর। এই দ্বীপটা জেগে ওঠার পরপরই সরকারের নিয়মমাফিক জরিপ বিভাগের লোকজন পরিদর্শন করতে আসে এই নতুন চর, এবং সেখানে অন্যান্য জিনিসপত্রের সঙ্গে খুঁজে পায় একটা মোমের সিল করা ডায়েরি। প্রায় অর্ধ শতাব্দী জলমগ্ন থাকার পরেও
সেই নিশ্ছিদ্র প্রলেপই রক্ষা করেছে ওই ডায়েরির পাতাগুলোকে। সেই ডায়েরি তারা জমা করে সরকারের মহাভেজখানাতে। তারই মর্মোদ্ধারের সূত্রে ডাক পড়ে আমার। রমেনচন্দ্র সেন, প্রখ্যাত পুঁথি বিশারদ এবং পণ্ডিত। রমেন সেই পাতাগুলোকে খুব সাবধানে উল্টে পাল্টে তার একখানা নকল তৈরি করে নিয়ে যায় বাড়িতে। কিছুদিন নাওয়া খাওয়া ভুলে সেই নকলীকৃত পুঁথি নিয়ে নাড়াচাড়া করার পর একদিন সন্ধ্যায় আমি যখন চা পান করছি, তখন হঠাৎ আমার টেলিফোন বেজে উঠল। হ্যালো, অভি? অভি, তুই কি কলকাতাতেই আছিস? না না, টেলিফোন সেটটা কাঁধে নিয়ে দার্জিলিং বেড়াতে এসেছি। তা নয়, এখন আপাতত কলকাতাতেই আছিস তো? আমার বাড়ি একবার চলে আয় তো কাল দুপুরে। আরে কি ব্যাপার সেটা তো বলবি। সব ঠিকঠাক তো? আরে হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ক্লাস। সেসব কিছু নয়, তবে বরাতে থাকলে তোর সংবাদপত্রের জন্য একটা অসাধারণ খবর জুটে যেতে পারে। খবরের কাগজের মালিককে এই রকম টোপ দেওয়া আর বাঘের মুখে রক্ত দেওয়া একই ব্যাপার। তবুও একটা ঢক গিলে বললাম, অবশ্যই আসছি কাল, কিন্তু কি নিয়ে খবর সেটা শুনতে পাবো না একবার? অভি, তুই রাক্ষসের গল্প শুনেছিস ছেলেবেলায়? তা শুনবো না কেন, ওই বয়সে সবাই শুনেছে, কিন্তু ধরে নে রাক্ষস জেগেছে, আর একটাও প্রশ্ন নয়। না না, একেবারেই নয়। কাল কথা হচ্ছে, বাই। ফোনটা ক্রেডেলে রেখে আমি অন্যমনস্কভাবে বাকি চাটুকু নিঃশেষ করলাম। রাতে 7-5 অনেক সম্ভাবনার কথাই ভেবেছিলাম। রমেন তো ঠিক ছাপোষা বাঙালি নয়। পায়ের তলায় সর্ষে আর কপালে ফাঁড়া নিয়েই ও ছুটে চলে সিক্সিন পাহাড়ের কুকুর প্রেতের রহস্য থেকে বেতুয়া বনের আধা বাঘের রহস্য নিয়ে। পরের দিন চাপা উত্তেজনা নিয়ে রমেনের ঘরে গিয়ে শুনলাম বাদাবনের মাঝে একটা নতুন দ্বীপ গজিয়েছে। তার নামই হচ্ছে রাক্ষসের চর। প্রথমটায় বেজায় রাগ হয়েছিল রমেনের ওপর, কিন্তু পরে ভেবে দেখলাম আসল রাক্ষস না হোক, কিন্তু একটা অর্ধশতক জলমগ্ন রহস্যময় দ্বীপের খবরই বা মন্দ কিসে? আমার নিয়তি বোধহয় সেই সময় আড়াল থেকে এসেছিল আমার ওপর। সেই দিন যদি সেখানে যাবার সিদ্ধান্ত না নিতাম, তবে আজ তোমাদের সেই মহা রহস্যময় ঘটনাটা শোনানোর কপাল আমার হতো না। রমেন জিপে আসতে আসতে আমাকে আরো কিছু ঘটনা বলেছিল। আমাদের সামনে এই যে প্রকাণ্ড টানা ঘরটা, এটা সেই সময় এক নামজাদা প্রেততত্ত্ববিদ এবং চিকিৎসক শ্রী ধীরেন্দ্রনাথ জানার গবেষণাগার ছিল। বুঝলি, চিকিৎসা বিজ্ঞান এবং প্রেতাত্মা অথবা প্রেত সম্বন্ধীয় গবেষণায় ধীরেন জানার ছিল যথেষ্ট নামডাক, আর বদনামও ততোধিক। অন্তত ধীরেন্দ্রনাথ জানার লেখা ওই মোমে মোড়ানো ডায়েরিটা সে কথাই বলছে। আবিষ্কার হয়তো সে সারা জীবনে তেমন কিছু করতে পারেনি, কিন্তু কিছু একটা অতি শক্তিশালী আবিষ্কার সে করেছিল নিজের জীবনের শেষ লগ্নে এসে। আর হ্যাঁ, সেটা এই গবেষণাগারেই। কিন্তু সেটা যে কি, তার সরাসরি উল্লেখ কিন্তু ওই ডায়েরিতে তিনি লিখে যাননি। শুধু তিনি বলে গিয়েছেন যে ল্যাবরেটরিতে তার ব্যবহৃত স্পিরিট ল্যাম্পটির পেটের ভিতরে তিনি তার সমস্ত আবিষ্কার লুকিয়ে রেখেছেন। হয়তো রাতারাতি দ্বীপটা জলে তলিয়ে যাবার কারণেই নিজের আবিষ্কার সরাতে পারেননি ধীরেন্দ্রনাথ, এটা তো হতেই পারে। তিনি নিজেও ডুবোদ্বীপ থেকে বেঁচে পালাতে পেরেছিলেন কি না, তাও কারোর জানা নেই। কি জানি কি যে হয়েছিল, কিন্তু নিজের ডায়েরিতে বারংবার একটা বিষয়ে সতর্ক করে দিয়েছেন ধীরেন্দ্রনাথ। সেই সিল করা স্পিরিট ল্যাম্পটায় যেন কোনোভাবেই সূর্যের আলো না পড়ে। নইব নইব চ, তাহলে নাকি প্রমাদ ঘটবে। তবে কি ধরনের বিপদ হবে সে সম্পর্কে অবশ্য বিশদভাবে কিছুই বলা নেই তাতে, কিন্তু বিপদ যে ঘটবে তা নিশ্চিত। কিরকম বিপদ হবে বলে ভাবছিস? বিপদ টিপদ নয় হে, এই ডায়েরিটার মতো সেটাও হয়তো ওই মোমের আস্তরণ দিয়ে সিল করা রয়েছে।
ফলে রোদের তাপে সেটা গলে গেলে জলীয় বাষ্প ঢুকে স্টোভের পেটের ভিতরে রাখা কাগজপত্রগুলো নষ্ট হবার পূর্ণ আশঙ্কা রয়েছে। বা হয়তো কাগজপত্র নয়, তার আবিষ্কারটা আদতে হয়তো কোনো কেমিক্যাল বা দ্রব্য যা জলে বিনষ্ট হয়। কিন্তু তাহলে ধীরেন্দ্রনাথ সরাসরি লিখে যেতেই পারতেন যে রোদ লাগলে আবিষ্কারটা নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু তা না বলে হেয়ালি করে মহাবিপদের কথা বলার কারণটা কি? রমেন হাবিজাবি যা যুক্তি সাজালো তার কোনোটাই আমার প্রশ্নের উত্তর বলা চলে না। আমি মনে মনে কিছুটা উৎসাহিত হয়ে ভাবলাম, তবু শুধু দ্বীপ আবিষ্কারই নয়, এর সঙ্গে আরো কিছু রহস্য জড়িয়ে রয়েছে। শিরোনাম হিসেবে মন্দ নয় বটে। অবশেষে আমরা এসে দাঁড়িয়ে রয়েছি ডায়েরিতে পড়া সেই তলিয়ে যাওয়া দ্বীপের বুকে। পাশের দ্বীপটির নাম হোগলার থান। সেখানেও এই ধীরেন্দ্রনাথের গবেষণা সংক্রান্ত কিছু কিছু নমুনা ছিল বলেই শোনা যায়, কিন্তু সেই জায়গাটা এখন একটা বড় ঝিলে পরিণত হয়েছে এবং তার চারিপাশ ঘিরে চারখানা ছোট বড় বর্ধিষ্ণু গ্রাম। প্রতিটা গ্রামের নিত্য ব্যবহার্য দুইখানি করে বড় ঘাট রয়েছে এই ঝিলে। সেগুলিতে লোক সমাগম যথেষ্ট। ঝিলের থেকে কিছুটা দূরে একটা প্রকাণ্ড বট গাছ, তার থেকে সংখ্যাতীত ঝুড়ি নেমে ওই পাশের জায়গাটাকে অন্তরাল করে রেখেছে। বট গাছের ওপাশে একটা 3 মানুষ সমান উঁচু প্রস্তর নির্মিত দেব বিগ্রহ। ভগবান ব্রহ্মার একটা মূর্তি, অপূর্ব তার কারুকাজ। হাতের বাহুমূলে কারুকার্য খচিত শঙ্খ, বুকের মধ্যস্থলে পাথরের সূক্ষ্ম কাজ করা পদ্মফুল, 4 মাথার 4টি পাষাণ মুকুট। ভগবান কোলে একটি বেদ নিয়ে মাথা উঁচু করে পাঠ করছেন। এই দেবতা গোটা গাঁয়ের উপাস্য। গাঁয়ের একটি ছেলে বলেছিল, আমার ঠাকুরদা যখন জোয়ান তখন এক সাধু তার ছেলেদের নিয়ে এসে এই বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। ঝিলটা দেবোত্তর। 4টি গাঁয়ের লোকই ওই ঝিলের জল দৈনন্দিন কাজে ব্যবহার করে। ফলে তারা কিছুতেই ওই ঝিলে খোঁড়াখুঁড়ির অনুমতি দিল না। অগত্যা রাক্ষসের চরই ভরসা। মাথার উপর বেশ রোদ উঠেছে। সাইডে কম করে 22-23 জন কুলি কামিন সর্দার আর সরকারি তদারককারী সেই রোদের মধ্যে ঘেমে নিয়ে কাজ করছেন। মেশিনের ঘটর ঘটর শব্দ আর জল সেঁচা পাম্পের গর্জনে সরগরম চারিদিক। রমেনকে দেখে 2 জন জুনিয়র ইঞ্জিনিয়ার হাসি মুখে অভিবাদন করল। প্রকাণ্ড এই ঘরটা আদতে ছিল ধীরেন্দ্রনাথের পরীক্ষাগার। ইঞ্জিনিয়ার দ্বয়ের মুখে শুনলাম এই পরীক্ষাগারটির দৌড়ের মুখটা নাকি বেজায় গুরুভার কুলুপ দিয়ে শিকল পেঁচিয়ে আষ্টে পৃষ্ঠে আঁটা ছিল, যেন ধীরেন্দ্রনাথ ঘরটাকে জনমানুষের ছোঁয়া থেকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন কিছুর ভয়। 3 দিন আগে থেকে লোহার পেল্লায় কপাট দুটো ভাঙার চেষ্টা চলছে, কিন্তু আজ ভোরে গ্যাস কাটার চালিয়ে তবে সেই বজ্রকঠিন কপাটকে উন্মুক্ত করা গিয়েছে। গবেষণাগারের বাইরে একটা 1.5 মানুষ সমান উঁচু পাথুরে পাঁচিল দেওয়া। পাঁচিলের থেকে হাত 20 দূরে আরম্ভ হয়েছে এই ঘরটা। মাঝখানটা হয়তো একসময় বাগান ছিল, কিন্তু এখন শুধুই বালি আর মাটি। ঘরগুলো জলের তলা থেকে জাগলেও এখন আর ভিজে কাদামাটি তেমন নেই, শুকিয়ে গিয়েছে। আমি আর রমেন ঘুরে ঘুরে বিশাল হল ঘরটা দেখতে শুরু করলাম। ঘরটাতে পা রাখার সময় হঠাৎ আমার শরীরটা কেমন যেন ভারী হয়ে উঠল। সেই অনুভূতি আমি এত বছর পর ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না, কিন্তু অনুভূতিটা খুব একটা মঙ্গলকর নয়। আরো ভালো করে বললে সেটা একটা না দেখা আতঙ্কের অনুভূতি।
কি যেন একটা ভয়ের জিনিস ঘটবে, কি যেন একটা খুব ভয়ের কারণ ঘাপটি মেরে রয়েছে আমার চারপাশে। আমি রমেনকে কিছু বলিনি, কিন্তু নিজের মনে প্রশ্ন জাগতে থাকলো, ধীরেন্দ্রনাথের এত সতর্কতার দরকার পড়েছিল কেন? স্পিরিট ল্যাম্পের তেলের জায়গায় ঠিক কোন ভয়ানক জিনিস সে লুকিয়ে রেখেছিল, যাতে সূর্যের আলো পড়লে প্রমাদ ঘটে? দেওয়ালগুলো নোনা ধরা কমজোরি হয়ে গিয়েছে। হলের মাঝখানে এ মাথা ও মাথা জোড়া পাথুরে টেবিল জুড়ে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার উপযুক্ত রাশি রাশি যন্ত্রপাতি ও উপকরণ। বকযন্ত্র, টেস্ট টিউব, চোং, কাঁচের সুদীর্ঘ নল, ছুরি, কাঁচি প্রভৃতিতে বোঝাই সেই টেবিল। এই অবস্থাতেই বদ্ধ ঘরখানি তলিয়ে গিয়েছিল, আবার অনেকটা অগোছালো অবস্থায় উঠেও এসেছে। 50 বছর আগে এই দ্বীপে কেন, পুরো বাদা বনেই বিদ্যুৎ সংযোগ ছিল না। ফলে দেওয়ালের স্থানে স্থানে বড় বড় পেতলের মুখ ঢাকা প্রদীপ রেখে আলোকিত করা হতো গবেষণাগারের চতুর্দিক। উপরে টানা পাখার আংটা থেকে পাখা খুলে পড়ে গিয়েছে নিচে। সেই সব পাখার গুরুভার ভগ্নাংশ পেতলের ভারী ভারী ঢাকনাওয়ালা প্রদীপগুলো, ছড়িয়ে ছিটিয়ে থাকা ধাতব যন্ত্রপাতি আর কাঁচের হাবিজাবি জিনিসগুলো রাশিকৃত করে বাইরে পাঁচিলের ভিতরের অংশটায় নিয়ে গিয়ে জড়ো করছে কুলিরা। রমেন কিছুটা বিস্মিতভাবে দেওয়ালের একটা জিনিসের দিকে দেখিয়ে চাপা স্বরে বলল, অভি দেখ। দেওয়ালে দুখানা বড় আয়না লাগানো, একটা মানুষের থেকেও দীর্ঘ, কিন্তু সেইগুলিকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা হয়েছে এরকম মোটা রেশমি বস্ত্র দিয়ে। এতক্ষণে গবেষণাগারের দীর্ঘ জানলাগুলোর দিকে চেয়ে দেখলাম সেখানেও একই ব্যাপার। জানলার কাঁচগুলোকে ধীরেন্দ্রনাথ প্রাণপণে মুড়ে ফেলেছিলেন মোটা মোটা রেশমের বস্ত্রখণ্ড দিয়ে, কিন্তু এতকাল জলের তলায় থেকে কাপড়গুলো জায়গায় জায়গায় পচে গিয়ে ছিন্ন হয়ে পড়েছে। কিন্তু কেন? কাঁচগুলোকে অমন করে ঢেকে রাখার কারণটা কি? কাঁচের তো আরো যন্ত্রপাতি, শিশি বোতল আছে, সেগুলোকে তো কই ঢাকা হয়নি। আমি রমেনকে নিচু গলায় প্রশ্ন করতে রমেন চিন্তিত স্বরে বলল, না, ধীরেন্দ্রনাথ সব কাঁচ ঢাকেননি। উনি বেছে বেছে ঢেকেছিলেন সেই সব কাঁচের জিনিস যাতে প্রতিফলন ঘটে। কি এমন ভয়ানক বিষয় নিয়ে গবেষণা করছিলেন তিনি, কে জানে। ওই দিকটা থেকে ভালো করে দেখতে থাক, আমি এদিকটা দেখি। গবেষণাগার যখন আছে তখন স্পিরিট ল্যাম্প থাকতেই হবে, সেইটা খুঁজে পেতে হবে। তন্ন তন্ন করে সব ওলট পালট করে খুঁজতে থাকলাম আমরা। কুলি কামিনরা অনেক আজে বাজে স্তূপ সরিয়ে ফেলেছে, কিন্তু তবু ভাঙা কাঁচ আর যন্ত্রপাতি এড়িয়ে একটা ছোট্ট স্টোভ খোঁজা মুখের কথা নয়। খুঁজতে খুঁজতে যখন পাগল হবার জো হয়েছে, তখনই রমেনের উচ্ছ্বসিত গলা পেলাম, পেয়েছি পেয়েছি অভি, পেয়েছি, খুঁজে পেয়েছি। রমেনের হাতে একটা পেট মোটা ঘষা কাঁচের ছোট স্টোভ, তার জ্বালানি ভরার মুখটা কর্ক দিয়ে আঁটা। খুব সাবধানে একটা ধাতব বাক্সে শোয়ানো ছিল এটা এত বছর ধরে। রমেন উৎসাহে কয়েকবার নেড়ে চেড়ে ভিতরে কোনো শব্দ না পেয়ে একটু ভেবে বলল, ভিতরে যতদূর সম্ভব তরল বা গ্যাসীয় কিছু নেই, কারণ কর্কের মুখটা তেমন একটা যত্ন করে সিল করা নয়। পাতলা কাগজ ধরনের কিছু থাকতে পারে। বাঁকানো আকশি দিয়ে, চিমটে দিয়ে, টুইন স্টিক দিয়েও যখন কিছুই উদ্ধার করা গেল না, তখন রমেন বাধ্য এবং এক প্রকার মরিয়া হয়ে সাবধানী হাতে স্টোভের পেটটা ভেঙে ফেলল।
এগুলো এমন কিছু প্রত্নতাত্ত্বিক বস্তু নয়, ফলে অনুমতির প্রশ্ন আসেই না। কিন্তু ধীরেন্দ্রনাথের ডায়েরিকে মিথ্যা প্রমাণিত করে সেই স্পিরিট ল্যাম্পের ভিতর থেকে কিছুই বেরোলো না। পাগলের মতো আতিপাতি করে খুঁজেও কিছু পাওয়া গেল না, যাকে ধীরেন্দ্রনাথের আবিষ্কার বলে চালানো চলে। অথচ এত গুণী আর দায়িত্ববান মানুষটাকে স্রেফ বুজরুক বলে উড়িয়েও দেওয়া সম্ভব নয়। ফলে রমেন এই সিদ্ধান্তেই উপনীত হল যে ধীরেন্দ্রনাথ কোনো গ্যাসীয় অথবা তরলই আবিষ্কার করেছিলেন, যা সুদীর্ঘকাল লোনা জলের নিচে থাকার ফলে জল নিরোধক প্রলেপ নষ্ট হয়ে গিয়ে চিরতরে হারিয়ে গিয়েছে। আমার মনে তাতেও একটা প্রশ্ন এসেছিল যে তাহলে ধীরেন্দ্রনাথের ডায়েরির প্রলেপটা টিকে থাকলো কি করে। কিন্তু কাহাতক আর বারবার প্রশ্ন করা যায়। ভগ্ন হৃদয় নিয়ে গবেষণাগারের বাইরে বেরিয়ে এসে পাঁচিলের ওপারে যাবার আগে একটু বিষণ্ণ মনে দাঁড়ালো রমেন। বাইরে মেশিনপত্র আর শাবল গাঁইতির শব্দ বলে দিচ্ছে যে পূর্ণ দমে দ্বীপ উদ্ধারের কাজ চলছে। এ মতাবস্থায় রমেন নিজের মনের হতাশা চেপে বাইরে ডাই করা আবর্জনার থেকে এক টুকরো কাঁচ, একটা টেস্ট টিউব, কখনো একটা প্রদীপ, কখনো একখণ্ড ধাতব চিমটা প্রভৃতি সংগ্রহ করে স্মৃতি হিসাবে ভরে নিল নিজের পিঠের ব্যাগে। কিন্তু হঠাৎ রমেনের মুখভঙ্গি পরিবর্তন হতে দেখে আমি অবাক হয়ে তাকিয়ে দেখি রমেনের হাতে একটা আপাদমস্তক সিল করা নোটবুক আকারের জিনিস। কুলিরা আবর্জনা মনে করে এখানে এনে ফেলেছিল। উত্তেজনা প্রশমিত করে প্রশিক্ষিত হাতে মোড়ক খুলে একটা স্যাঁতে নোট বই বের করে আনলো রমেন। সূক্ষ্ম চিমটে দিয়ে দিবালোকে ফেলে কয়েকটা পাতা উল্টালো রমেন। তাতে ইংরেজিতে কিছু লেখা রয়েছে এবং শেষের পাতাগুলোতে রয়েছে কিছু দুর্বোধ্য সাংকেতিক চিহ্ন। রমেন নবজাতক শিশুকে আগলানোর মতো দক্ষতার সঙ্গে সেটাকে ব্যাগে পুরল। তার মুখের হতাশা কেটে গিয়ে একটু হলেও খুশি দেখা দিয়েছে। রমেন হাসি মুখে আমাকে কিছু একটা বলতে যাচ্ছিল, হঠাৎ চারিদিক কাঁপিয়ে বাইরে একটা ভয়ঙ্কর বাজ পড়ল। তার অভিঘাতে আমরা একেবারে কেঁপে উঠলাম। এই রৌদ্রোজ্জ্বল ফটফটে আকাশে বজ্রপাত, এক টুকরো মেঘের অবধি আভাস নেই আকাশে। আমি বিস্ময়ে ঢোক গিলে প্রাচীরের বাইরে পা রাখলাম, আর যা দেখলাম তাতে আমার অন্তরাত্মা কেঁপে উঠল থরথর করে। বাইরে সাইটের গোটা এলাকা জুড়ে যন্ত্রপাতি, শাবল, কুঠার, গাঁইতি, কোদাল সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। কিন্তু এতগুলো মানুষের মধ্যে কারো টিকিও দেখা যাচ্ছে না। আমি হলপ করে বলতে পারি, গবেষণাগার থেকে বেরোনোর সময় থেকে বজ্রপাতের সময় অবধিও আমি স্পষ্ট তাদের কাজকর্মের শব্দ পেয়েছি। তবে এই চোখের নিমেষে এই এতগুলো মানুষ গেল কোথায়? রমেন নিজেও চমকে উঠে হতবাক হয়ে গেল। তারপরে ঠোঁট চেটে নিজের মতো যুক্তি দিয়ে বলল, এত কাছাকাছি বাজ পড়তে দেখে হয়তো সবাই গিয়ে লুকিয়েছে কোথাও। কি বলিস তুই অভি? কোথায় আর যাবে এই এতগুলো মনীষী, বল? আমি রমেনের সঙ্গে আজ নতুন মিশছি না। ওর কণ্ঠস্বরের ওঠা পড়ায় আমি অভ্যস্ত, তাই এই স্বরই বলে দিচ্ছে রমেন নিজেও কোনো যুক্তি খুঁজে পাচ্ছে না এই অকস্মাৎ অন্তর্ধানের। আমি উত্তরে কিছু একটা বলতে যাচ্ছিলাম, হঠাৎ দূরে দ্বীপের বাঁওড়ের মতো জায়গাটা থেকে একটা অস্পষ্ট রক্ত জমাট বাঁধা হাসির আওয়াজ কানে এলো আমাদের। উফ, কি অশুভ সেই হাসি! অস্পষ্ট অথচ বাস্তব,
যেন কোনো হিংস্র প্রেত আমাদের অবস্থা দেখে কুটিল বিদ্রুপ করে বলছে, এরপর তোদের পালা। আমরা কিন্তু তবুও পালানোর প্রশ্নকে মাথাতে স্থান দিইনি। শব্দের উৎপত্তিস্থল লক্ষ্য করে পায়ে পায়ে এগিয়ে গিয়ে উঁচু চড়ার ওপর থেকে নিচে বাঁওড়ের দিকে তাকাতেই শরীরের মধ্যে বিদ্যুৎ খেলে গেল আমার। নিচের নদীর চড়ায় সারি সারি মৃতদেহ ছড়িয়ে রয়েছে। তাদের শরীরগুলো ছিন্ন ভিন্ন করেছে যেন কোনো হিংস্র রাক্ষসে জীব। তাও আবার চোখের পলক ফেলার আগেই আমার বুকে হাতুড়ি পিটতে লাগলো। কোনো শরীরধারী জীবের পক্ষে এত অল্প সময়ে এতগুলো তরতাজা মানুষকে তুলে এনে হত্যা করা, এভাবে এতটা দূরে ছড়িয়ে যাওয়া অসম্ভব। কিন্তু ঘটনাটা ঘটেছে। কোনো এক অজ্ঞাত আততায়ী কিন্তু হেলায় ফেলায় সেই অসম্ভব ঘটনাকে নির্মম বাস্তবে পরিণত করেছে। সে কে? আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেও আমাদের সহজাত প্রবৃত্তি কিন্তু বিভ্রান্ত হয়নি। এই ঈশ্বর প্রদত্ত সহজাত প্রবৃত্তি জিনিসটাই বহু শিকারীকে বাঘের হাত থেকে বাঁচিয়েছে, বহু জেলেকে ঝড়ের থেকে অথবা বহু পথিককে অশরীরীর হাত থেকে রক্ষা করেছে। আমরা সেই শক্তির বশবর্তী হয়েই জিপটার দিকে টলমল পায়ে ছুটতে আরম্ভ করলাম। গাড়িতে পৌঁছে চোখের পলকে গাড়ি ছুটিয়ে লোহার সাঁকো পার করে চাকার তলায় মূল ভূখণ্ডের মাটি পেয়ে নক্ষত্র বেগে গাড়ি ছুটিয়ে সোজা উকিলের হাটে পৌঁছে লোকজনের মাঝে এসে তবে থামলাম। তোমরা হয়তো বলবে, আমাদের কপালের জোর ছিল বলেই ওই সময় আমাদের উপর আক্রমণ হয়নি, কিন্তু সে ধারণা ভুল। কারণটা অনেক পরে টের পেয়েছিলাম। পড়িমড়ি করে ফেরার পথে তাড়া থাকলেও প্রায় ঘন্টাখানেক আমাদের একটা জায়গায় থামতে হয়েছিল। সে কথা পরে বলছি। তারও প্রায় আধা ঘন্টা পার করার পর জিপটা গ্যারেজে রেখে যখন হাতানিয়া দোয়ানিয়া নদীর ঘাটে এসে দাঁড়িয়েছি, তখন বেলা পড়ে এসেছে। ঘাটে গিজগিজ করছে লোকজন আর হাটুরেরা। রমেনের বাড়ি দেবনগরে, আর সেখানে যেতে হলে এই নদীটা পার করে যেতে হয়। আমরা একটা গোটা নৌকা ভাড়া করলাম। ডাক নৌকা পেলে টাকা লাগতো না, কিন্তু সে নৌকা ছেড়ে দিয়েছে কিছুক্ষণ আগেই। আমরা নৌকায় গুছিয়ে বসতে মাঝি নৌকা ছেড়ে দিল। দুজনের কেউই কথা বলছি না। মাঝ নদীর থেকে ঘাটের লোকজনের গুঞ্জন কানে আসছে। হঠাৎ সেই গুঞ্জন ছাপিয়ে একটা গেল গেল রব কানে এলো আবছা। আমরা ছই থেকে বেরিয়ে পিছনে তাকাতেই চমকে উঠলাম। একটা নৌকা একেবারে ঝড়ের গতিতে সোজা ছুটে আসছে আমাদের দিকে লক্ষ্য করে। সেই নৌকার মাঝি পাগলের মতো ক্ষিপ্র হাতে দাঁড় টানছে, যেন আমাদের নৌকায় আঘাত করাই তার একমাত্র লক্ষ্য। আমাদের মাঝি ভয়ার্ত স্বরে চিৎকার করে উঠল, আইয়া পরান, এটি কাই আসুটুরে, আমার ডিঙায় ঘাই মারুটে কেনি, আইয়া। যাকে উদ্দেশ্য করে চিৎকার করা হলো সেই পরাণ মাঝি হিংস্র চোখে প্রায় কাছাকাছি এসে পড়েছে। আমাদের মাঝি নৌকো সামলাতে সামলাতে বলল, পরান্ডে ধান হয়ে পেয়েছে বাবু গো, আমরা মাঝি যা তো চোখ আমরা চিনি, সামলে গো বাবু। আমাদের মাঝির চূড়ান্ত দক্ষতা এবং তৎপরতায় পরাণের নৌকা সাক্ষাৎ যমদূতের মতো ছুটে এসে আমাদের নৌকার পেট বরাবর ধাক্কা দেওয়ার বদলে নৌকার নাকটা ছুঁয়ে গেল। টালমাটাল হয়ে উঠলেও আমরা নৌকা থেকে ছিটকে পড়িনি। আমাদের নৌকাটা পার করে যেতেই পরাণ মাঝি যেন
নিদ্রোত্থিতের মতো চমকে উঠে চারিদিক ফ্যাল ফ্যাল করে চাইতে লাগলো শিশুর মতো, যেন তাকে কিছু একটা ভর করেছিল এতক্ষণ। আমাদের মাঝি কাঁপা হাতে কপালে হাত ঠেকালো। নৌকা থেকে ওপারে নেমে একখানা ভ্যান রিকশায় চেপে হাসপাতাল মোড়ে নেমে আবার কিছুক্ষণ হাঁটা পথ গেলে তবে রমেনের বাড়ি। একটা অখ্যাত সরু অথচ তেজস্বিনী নদীর বাঁধের উপর একটা কালভার্ট ধরনের সাঁকো, আর সেটা পেরোলেই দেবনগর গাঁয়ের চৌহদ্দি। এই গাঁয়ের প্রথম বাড়িটাই রমেনদের, আর তারপর সারি সারি মেটে ঘর শুরু হয়েছে। আজ গ্রামে শ্মশানকালীর পুজো আছে। অনতি দূরে নদীর ধারে শ্মশান থেকে কিছু মশাল আর হ্যাজাকের আলো, মধ্যে মধ্যে ঢাকের আওয়াজ ভেসে আসছে। আমরা অবশেষে রমেনের বাড়িতে পৌঁছালাম। আমরা বাড়ির সামনের কুয়ো পাড়ে দাঁড়িয়ে জল তুলছি হাত পা ধোয়ার জন্য। হঠাৎ কোথা থেকে যেন একটা ঘূর্ণিঝড়ের মতো বাতাসের দমকা ধেয়ে এলো আমাদের গায়ে। এক পলকের জন্য ধুলো আর শুকনো পাতার আবর্তে আমার চোখ অন্ধ হয়ে গেল যেন। আর তারই মধ্যে একটা হুড়মুড় শব্দ পেয়ে চোখ খুলে দেখি বাতাসের ধাক্কায় রমেন পা পিছলে কুয়োর ভেতরে পড়তে পড়তেই কুয়োর কলের চাকাটা আঁকড়ে ধরে ফেলেছে। বাড়ির ভিতরে ঢুকে রমেন হাঁপাতে লাগলো। রাতে হ্যারিকেনের আলোয় নোটবুকটা খুলে বসলাম আমরা। নোট বই বলা ভুল হলো, তখন একটা কথা বলা হয়নি তাড়াহুড়োয়। জিপ নিয়ে আসার পথে রমেন গাড়িটা নিয়ে সোজা উপস্থিত হয়েছিল তার সহকর্মী আখতার হোসেনের বাড়িতে। আখতার বয়সে আমাদের মতোই হবে, কিন্তু রমেনের মুখে শুনলাম তিনি একজন বিখ্যাত পুঁথিপত্তরের পণ্ডিত মানুষ। আজ অবধি বহু দুষ্পাঠ্য পুঁথি তিনি পাঠোদ্ধার করেছেন। আখতার নিজের সহকর্মীকে চেনে। সে মনে মনে অবাক হলেও কিছু জিজ্ঞেস করেনি। ক্ষিপ্র হাতে নোটবুকটার ইংরেজি অংশটা রমেনের নোট বইতে তুলে দিয়ে আসল নোট বইয়ের অদ্ভুত সংকেতগুলো নিজের পাঠোদ্ধারের জন্য রেখে দিয়ে আমাদের থেকে সংক্ষেপে আজকের ঘটনা শুনে নিয়ে আমাদের নিশ্চিন্ত করে বলল, কোনো চিন্তা করবে না রমেনবাবু, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আমার ব্যাগে থাকা সকালের বাসি স্যান্ডউইচ গলাধকরণ করে এখন আমরা সেই নকলীকৃত অংশটুকু পড়তে বসেছি। প্রায় ঘণ্টাখানেক পড়ার পর আমার যে অনুভূতিটা হলো তার রহস্য, বিস্ময় এবং ভয় মিশ্রিত একটা উগ্র অশান্তি বলা চলে। এই ধীরেন্দ্রনাথ যখন কোনো একটা বিশেষ পরীক্ষা করে চলেছেন তার রহস্যময় গবেষণাগারে, তখন তার কোনো একটা গোপন কারণে একজন বিশেষ মনোভাবাপন্ন জীবন্ত মানুষের দরকার ছিল। কিন্তু হাজার অন্বেষণ করেও তেমন কারোর সন্ধান কিন্তু তার সহকর্মীরা পায়নি। পেয়েছিলেন ধীরেন্দ্রনাথ নিজেই, তাও খুব অদ্ভুতভাবে। ওই দ্বীপে একজন জেল পালানো খুনি কয়েদি পুলিশের হাত থেকে বাঁচতে এক রাতে আশ্রয় নেয়। সে খুনিও ছিল এবং মানসিক ভারসাম্যহীনও ছিল। ফলে ধীরেন্দ্রনাথের ঘুমন্ত কর্মচারীদের ওপর সে অতর্কিতে আক্রমণ চালায় এবং তারপর হইচই আরম্ভ হয়ে গেলে পরে দ্বীপের মূল দ্বার বন্ধ করে দিয়ে তাকে আটক করে ফেলা হয়। আটক করা হলো, কিন্তু পুলিশে দেওয়া হলো না। ধীরেন্দ্রনাথ ঠিক যেমন মানুষটিকে চাইছিলেন তার পরীক্ষার গিনিপিগ হিসেবে, এই মানুষটি কাঁটায় কাঁটায় ঠিক তেমনই। তার নাম গিরি বাগদি। এই পাগল খুনি গিরি বাগদি কিন্তু ধীরেন্দ্রনাথের রীতিমতো বশ হয়ে পড়ল কয়েকদিনে। তার উন্মত্ততা, তার অমানসিক সাহস আর বেপরোয়া আততায়ী মনোভাব ধীরেন্দ্রনাথের ঠিক
কোন কাজে লেগেছিল তা কিন্তু স্পষ্ট ভাষায় কিছু বলা নেই, কিন্তু তার সাহায্যে ধীরেন্দ্রনাথ যে অতি ভয়ঙ্কর কিছু একটা পরীক্ষা করেছিলেন তা লেখা থেকে পরিষ্কার। পরের পাতায় লেখা আছে আরেকটি ঘটনার কথা। এই ধীরেন্দ্রনাথের একজন খাস সহকারী ছিলেন, তার নাম দীনেশচন্দ্র মজুমদার। যুবক বয়স, ধীরেন্দ্রনাথের সব কাজের কাজী এবং আস্থাভাজন হওয়ার সত্ত্বেও এই মানুষটি বারংবার তার মনিবের বিরুদ্ধাচরণ করেছেন। পরবর্তীতে এই ভয়ানক পরীক্ষার ফলাফলের বিপদ বোঝাতে গিয়ে অপমানিত হয়েছেন ধীরেন্দ্রনাথের কাছে। অবশেষে উপায়ান্তর না দেখে এই দীনেশ লুকিয়ে সদরে গিয়ে এত্তেলা দিয়ে আসেন যে তার মনিব ধীরেন্দ্রনাথ ওই দ্বীপে কিছু একটা বিপজ্জনক পরীক্ষা করছেন, যা সমাজের পক্ষে অত্যন্ত ভয়াবহ। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ পা রাখে দ্বীপে। ধীরেন্দ্রনাথ অত্যন্ত প্রভাবশালী এবং ধনী মানুষ ছিলেন। তিনি প্রতিহিংসায় অস্থির হয়ে পুলিশের সঙ্গে যোগসাজশ করে উল্টে দীনেশকেই আটক করান। পুলিশের দেওয়া সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দীনেশের কারাদণ্ড হয় আজ থেকে 50 বছর আগে। তারপর আর তার কোনো উল্লেখ নেই। আজ অবধি সেই প্রথম ডায়েরিটা এবং এই নোটবুকটা পুরোটাই যেন ধোঁয়াশায় পূর্ণ। কোথাও পরিষ্কার করে যেন কিছুই বলা নেই। আলোচনা আর বিভিন্ন জল্পনা কল্পনা করতে করতে রাত অনেকটাই গড়িয়েছে, প্রায় ভোর হতে যাচ্ছে। সত্যি বলতে কি, ঘুমাতে ভয়ই লাগছে। চোখের পাতা ভারী হলেই ভয় হচ্ছে, এই বুঝি অতর্কিতে কেউ আক্রমণ করল। আচ্ছা, ধীরেন্দ্রনাথ ঠিক কি ধরনের ভয়াল আবিষ্কার করেছিলেন অত বছর আগে? চিন্তায় ছেদ পড়ল কালভার্ট সেতুটার কাছে থেকে আসা লোকজনের উচ্চস্বরে কথাবার্তায়। আমরা জানলায় উঁকি মেরে দেখলাম সত্যি বেশ কিছু মানুষ জড়ো হয়েছে কিছুটা দূরে। এই ভোর রাতে এতগুলো লোক কি কথাবার্তা বলছে নদীর বাঁধে একজোট হয়ে? রমেন হাই তুলে বলল, কালী পুজো ছিল রে গ্রামের, পুজোরই ঢাকিওয়ালারা ফিরছে হয়তো। সত্যি সেই ভিড়ের মধ্যে ঢাকির দল এবং পূজারীকে দেখা যাচ্ছে। আমিও তাই বিশ্বাস করতে চলেছি। হঠাৎ দরজায় টোকা পড়ল রমেনের নাম করে। গলা শুনে রমেন অবাক হয়ে ফিসফিস করে বলল, বুড়ো গাঙ্গুলির গলা। ব্যাপারটা দেখতে হচ্ছে তো। দোর খুলে সবার কথাবার্তার মিলিত হইচই প্রশমিত হলে পর আসল কথাটার মর্মার্থ উদ্ধার করে আমরা রীতিমতো চমকে উঠলাম। গাঁয়ের মৌলি ছেনু কেওর কিছুটা পুজো দেখে শ্মশান থেকে ফিরছিল নিজের বাড়ির দিকে। হঠাৎ নাকি তার সামনে একটা কদাকার ধরনের মানুষ এসে পথ আগলায়। তারপর আর ছেনুর কিছুই স্মরণ নেই। ছেনুর মেয়ে বলল, বাবা চুপচাপ ঘরে ঢুকে কোনো কথা বললে না, শুধু খাটের তলা থেকে শাবল আর কুড়ুলটা তুলে নিয়ে বেরিয়ে গেল বাইরে। আমি বাবারে শুধাতে গেছিলাম, কিন্তু বাবা আমার হাতটা ধরে ঠেলে দিয়ে কোথায় গেল এই রাতে কুড়ুল নিয়ে, কিছুই বললে না। মা ঘুম থেকে উঠে সব শুনে বলল, গেছে হয়তো কোনো কাজে টাজে ভিন গায়ে, ফেরি ধরবে হয়তো ভোরের। কিন্তু আমার বুড়ি পিসিমা তো ভেবেই মরে। সে বিড়বিড় করতে লাগলো, ও মেয়ে, তোর বাপ এই রাত্রিরে কুড়াল নিয়ে গেল কনে? আরে ও বউ, এই অমাবস্যার কাল রাত্রিরে কি কাজ পড়লে তার? শ্মশান থেকে এসে হাত তুলে না, পা ধুলে না, কোন কাজ পড়লো তার এই অকালে? আরে ও বউ। পিসিমার কথা শুনে মায়ের চমক ভাঙলো। ভয়ে ভয়ে তুপকা নাম জপ করতে করতে আমারে নিয়ে বেরিয়ে চারদিকে চিৎকার করে খুঁজে খুঁজে না পেয়ে মা গিয়ে ধরলো শ্মশানের গায়ের লোকজনদের। তখন পুজো সবে শেষ হয়েছে,
সবাই মিলে চারদিকে বাবার খোঁজ করতে লাগলো, কিন্তু ঠাকুর মশাই সব শুনে আমাদের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। তারপর আমারে বলল, তা তোর কোন হাতটা ধরে সে ঠেলেছিল রে? আমি হাতটা দেখাতেই ঠাকুর মশাই হাতটা নাকের কাছে নিয়ে শুকলো কয়েকবার, তারপর চমকে উঠে বলল, কই দেখি, কি সর্বনাশ! এ আপদ কোথা থেকে জুটলো এ গায়ে? মায়ের পুজো হচ্ছে তাও মানে না দেখছি। এই রকম অপদেবতা তো একজনই হয়। পূজারি ঠাকুর মশাই আমারে জিজ্ঞেস করলে, এই বাবা বেরোনোর সময়ে কি কি নিয়ে বেরিয়েছে? আমি যখন বললাম শাবল আর কুড়ুল, তখন একটু ভেবে নে ঠাকুর মশাই বলল, এক কাজ করো, তোমরা সবাই ওই বাঁধটার দিকে চলো তো একবার। আমার বড় সন্দেহ হচ্ছে। তারপরের ঘটনা ঠাকুর মশাইয়ের মুখেই শুনলাম। এই ছেনু দানবে পাওয়া মানুষের মতো, একার হাতে বাত কাটছিল পাগলের মতো। অনেকটা কেটেও ফেলেছে, কিন্তু এদের দলটা এসে পড়ায় তাকে চেপে ধরে সবাই মিলে। সে কি জোর ছেনুর গতরে, 4 জন জোয়ান মিলেও তাকে সামাল দিতে পারে না। তখন আমি ধমক দিয়ে এগিয়ে গিয়ে কপালে আঙুল ঠেকিয়ে দিতেই ছেনু ধরাস করে অচৈতন্য হয়ে পড়ে যায়। আমরা সভয়ে তাকিয়ে দেখলাম, সত্যি বাঁধের একটা জায়গা থেকে হু হু করে জল ঢুকছে। কিছু লোকজন সেই জায়গাটা বুঝিয়ে চলেছে দ্রুত হাতে। কেউ দেখতে না পেলে এই অংশটুকুই বেড়ে গিয়ে চারিদিক ভাসিয়ে দিত। বাঁধের মেরামত করা মানুষগুলো বাদে সবাই ফিরে গিয়েছে। আকাশ একটু একটু করে ফিকে হচ্ছে। হঠাৎ দেখলাম ঠাকুর মশাই একটা গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে, বাঁধের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে। আমার সঙ্গে চোখাচোখি হতে তিনি একটু হেসে বললেন, আমার কুটুম্ব এই গাঁয়েই থাকেন, তার অনুরোধেই আজকে পূজার পূজারি হতে আমি রাজি হয়েছিলাম। চলেই যেতাম এখন, কিন্তু না, কাজটা শেষ হলে তবেই যাব। বলা তো যায় না, আবার এদের মধ্যে কাকে এসে ভর করে। কে ভর করবে ঠাকুর? কার কথা বলছেন? ঠাকুরের এতক্ষণের প্রশান্ত এবং হাস্যরত মুখের থেকে হাসি মুছে গিয়ে চিন্তার ছাপ ফুটে উঠল। একটু চুপ করে আছেন দেখে রমেন আবার চিৎকার করে উঠল, বলুন বলুন ঠাকুর, কি হচ্ছে এইসব? কে ভর করবে? রাক্ষস? দানব? ব্রহ্মদৈত্য। আপনি আপনি কে বলুন তো? ব্রাহ্মণ, নাম কালীপদ মুখুজ্জে, নিবাস রায়দিঘরা। এই ছেনু নামের ছেলেটিকে ব্রহ্মদৈত্য ভর করে বাঁধটা কাটিয়ে নিচ্ছিল। তোমরা ভেবো না, মায়ের একটা জবা ফুল দিয়ে ব্রহ্মদৈত্যের মতো অতি ভয়ঙ্কর সত্তাকে পরাভব করা যায়। এই প্রতিকার সাময়িক বাছা, সে আরো অনেক শক্তিশালী হয়ে ফিরে আসবে শিগগিরই। কিন্তু ব্রহ্মদৈত্যের মতো অতীব কুটিল এবং ধুরন্ধর সত্তা শুধু ভর করার আনন্দে কাউকে ভর করে এইরকম হীন কাজ তো করাবে না। বাঁধ কাটানোর একটাই মোক্ষম যুক্তি কিন্তু আমি পাচ্ছি। বাঁধটা কেটে ফেলতে পারলে তোমার বাড়িটাই সবার আগে জলের তোরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। হয়তো সে তোমাদের বধোপায় হিসেবেই এই কাজটা করিয়ে নিচ্ছিল। তোমরা কি কিছু লুকিয়ে রাখছো? রমেন আমার মুখের দিকে চাইতে আমি নীরবে অনুমতি দিলাম দেখে সে দোনামোনা করে হাত জোড় করে কালীপদকে বলল, দয়া করে ঘরে চলুন ঠাকুরমশাই, কথা আছে। দিনের আলোয় পরিপূর্ণ হয়ে গিয়েছে চারিদিক। সব শুনে আমার বানানো আদা চায়ে চুমুক দিয়ে কালীপদ ভুরু কুঁচকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তোমাদের সঙ্গে দিন কতক থাকবো, বুঝলে? ব্যাপারটা বড় গোলমেলে ঠেকছে, বড্ড গোলমেলে।
তবে এই মহাশত্রু কোনো অজ্ঞাত কারণে তোমাদের ওপর সরাসরি আক্রমণ না করলেও পরোক্ষভাবে তোমাদের বিফল এবং বধ করার কোনো ত্রুটি করবে না, এ একেবারে শতভাগ নিশ্চিত বাছা। আর তাছাড়াও কথা শেষ করার আগেই একজন লোক পাগলের মতো চিৎকার করতে করতে এসে আছাড় খেয়ে পড়ল রমেনের দাওয়ায়। রমেন হতভম্ব হয়ে বলল, কে তুমি? বাবু, বাবু, আমি শ্রীনিবাস, আমার মনিবা আক্তার সাহেব। ও, তোকে আক্তার পাঠিয়েছে? পাঠায়নি বাবু, মনিবা নাই। রাতের বেলায় সাহেব পড়াশোনার ঘরে হঠাৎ আনন্দে চিৎকার করে উঠে বলল, পেরেছি, রমেনের হেয়ালি উদ্ধার করতে পেরেছি আমি। কি ভয়ঙ্কর, এও কি সম্ভব? আমি চিৎকার শুনে উঠে গিয়ে বললাম, কি হয়েছে বাবু? মনিব আনন্দে আত্মহারা কইলেন, তুই ছোটবেলায় ব্রহ্মদত্তের গল্প শুনেছিস? সেই যে যারা গাছের ডালে বসে পা দোলায়, লম্বা লম্বা হাত বাড়িয়ে মাছ ভাজা খায়। আর মনিবের কথা মুখে রয়ে গেল বাবু। সাদের টালি হুড়মুড় করে খসে পড়লো নিচে, আর একটা কুসকুসে লোমলা হাত এসে বাবুরে তুলে নিয়ে গেল। আমি পাথরের মতো একটু দাঁড়িয়ে থেকে পাগলের মতো সেই থেকে শুট আরম্ভ করেছি বাবু। আমার মনিবা নাই বাবু, আমার মনিবা নাই বাবু। ওকে এখন একা ছেড়ো না, ঘরে নিয়ে যাও। আমার ধারণা অভ্রান্ত প্রমাণিত হলো রমেন। চিনিবাসের মনিব কিন্তু তোমার দিয়ে আসা সংকেতগুলো ভেঙে ব্রহ্মদৈত্যের কথাই বলে গিয়েছিলেন। কি ভয়ঙ্কর! কালীপদ আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে এবং খতিয়ে বুঝে নিয়ে চিন্তিত স্বরে বলল, এই দৈত্যরা যে নিজের পূর্ণ স্বরূপে আত্মপ্রকাশ করেনি এখনো, করলে চিনিবাস এত দূর পৌঁছনোর আগেই তার হাতে মারা পড়ত। ব্রহ্মদৈত্য এমন একটি খল এবং মহাশক্তিধর সত্তা যে পৃথিবী থেকে নিজের জীবৎকালের যাবতীয় পরিচয়, নামধাম, তার সঙ্গে জড়িত যাবতীয় দ্রব্য অথবা অন্যান্য বস্তুগুলো মুছে ফেলতে চায়। কারণ নিজের পূর্ব পরিচিতি এবং পূর্ব যাবতীয় স্মৃতি বিনষ্ট হলে তাকে দমন করাও হয়ে ওঠে প্রায় অসাধ্য। কিন্তু এই দৈত্যটির অতি সামান্য হলেও আচরণে কিছু খামতি রয়েছে বলে মনে হচ্ছে আমার। সে সরাসরি তোমাদের হত্যা করতেই পারত, কিন্তু তা না করে সে পরোক্ষভাবে একে ওকে ভর করে তোমাদের ওপর আক্রমণ করছে কেন? তোমাদের সরাসরি আক্রমণ করতে তার কিসের বাধা? ছেনুর উপরে ভর করে সে আমাদের ডুবিয়ে মারতে চেয়েছিল, কিন্তু আপনি এসে পড়ায় আমরা সবাই রক্ষা পেলাম ঠাকুর। তোমরা রক্ষা পেয়েছ, কিন্তু ছেনু পাবে না। একটা সামান্য মনুষ্য শরীরে অত ভয়ঙ্কর প্রেতাত্মা ভর করলে তার ঠিক কোন দশা উপস্থিত হয় জানো? দশা? কোন দশা ঠাকুর? মরণ দশা। মানুষ মজা করে বলে না মরণ দশা, কিন্তু মৃত্যুর সব কয়টি লক্ষণ ফুটে ওঠে যে শেষ দশায়, তারই নাম মরণ দশা। ছেনু বাঁচবে না। এই ব্রহ্মদৈত্য জাগিয়ে তোলার পিছনে কি ওই গিরিবাগদির কোনো ভূমিকা আছে? সে কিভাবে ধীরেন্দ্রনাথকে সাহায্য করেছিল ঠাকুর? সাহায্য করেনি সম্ভবত ওই গিরিবাগদি এই ব্রহ্মদৈত্য। তাকে হত্যা করে এক জটিল পদ্ধতিতে এই মারণ আপদকে জাগিয়ে তুলেছে ধীরেন্দ্রনাথ। সে কি? সে তো ব্রাহ্মণ ছিল না, তবে সে ব্রহ্মদৈত্য কেমন করে? হাসালে, ব্রাহ্মণ মরে ব্রহ্মদৈত্য হয় এমন কথা প্রচলিত আছে বটে, কিন্তু তা সবসময় সত্য নয়। ব্রহ্ম অর্থ চূড়ান্ত বা সর্বোচ্চ,
ব্রহ্মাণ্ড, ব্রহ্মাস্ত্র, ব্রহ্মতালু এগুলোর সঙ্গে কি ব্রাহ্মণের সম্পর্ক রয়েছে? তেমনি ব্রহ্মদৈত্য হচ্ছে প্রেতাত্মার এক সর্বোচ্চ ভয়ানক কুটিল দশার নাম। আমার ধারণা ওই গিরিবাগদির মতো হিংস্র খুনিকে হত্যা করে ধীরেন্দ্রনাথই তাকে এই ভয়ালো দশায় পরিণত করেছে। তবে আমরা কি করব ঠাকুর মশাই? সেই দ্বীপে কোনো সূত্র নেই, কোনো নোট বই বা ডায়েরিতে কোনো প্রতিকার প্রতিহত করার উপায় নেই। তাহলে আমরা এই সাক্ষাৎ মরণদূতের মোকাবেলা করব কেমন করে? একটা সূত্র এখনো রয়েছে মনে হয়। ওই দীনেশচন্দ্র মজুমদার নামক লোকটিকে খুঁজে বার করতে হবে, যদি সে এখনো জীবিত থাকে। কিন্তু তার তো শুধু নামটাই রয়েছে, পরিচয় বা ঠিকানা কোথায় পাবো? বটে, আমাদের কাছে ঠিকানা নেই, কিন্তু পুলিশের রেকর্ডে তো থাকা উচিত। তার জেল হয়েছিল বললে না? শুনছেন কালীগুণিন ও ব্রহ্মদৈত্যের বিভীষিকা। কেমন লাগছে আপনাদের জানাতে ভুলবেন না কমেন্টে। শুনতে থাকুন গল্পের পরবর্তী অংশ। পরদিন ভোর ভোর আমরা একটা মেশিন ভ্যানে চড়ে রওনা হলাম আলিপুরের সদর কোতোয়ালিতে। কালীপদ আমাদের একটা করে কবচ পরিয়ে দিয়েছে এবং বলেছে এই কবচ খুব সাময়িকভাবে রক্ষা করবে আমাদের, কিন্তু পূর্ণ শক্তিতে ঝাঁপিয়ে পড়লে ওই মহারাক্ষসে শক্তিকে রুখে দেবার ক্ষমতা এর নেই। আলিপুর সদরে নেমে একটা চেম্বারের সামনে এসে দাঁড়ালাম। ভিতরে এক সন্ডামার্কা অফিসার ধমকে ধমকে কথা বলছে দুজন কনস্টেবলের সঙ্গে। আমাদের বাইরে দেখে মোটা ভুরু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে তার ভুরু হঠাৎই সরল রেখা হয়ে গেল। তড়িঘড়ি বাইরে এসে সসম্মানে বললেন, আরে মুখুজ্জে মশাই যে, আপনি এখানে? কিছু হয়েছে ঠাকুর? হয়নি এখনো, তবে হতে পারে। একজনের নাম বিশদ লিখে এনেছি, এর ঠিকানা রেকর্ড থেকে বের করে দিতে হবে সাহেব। কাগজের টুকরোটা নিয়ে একজন কনস্টেবলকে দিয়ে কিছু নির্দেশ দিতে সে ছুটে গেল ভিতরে। প্রায় মিনিট 20 পর একটা চিরকুট নিয়ে বেরিয়ে এসে দারোগার হাতে দিয়ে ফিসফিস করে কিছু বলার পর দারোগা সেই চিরকুটটা কালীপদকে দিয়ে বলল, এই যে মুখুজ্জে মশাই, 36 স্টেশন রোড, উকিলের হাট, এই তার ঠিকানা। স্টেশনের কাছে টহলদার দলকে দিয়ে খোঁজ নেওয়ানো হয়ে গেছে। ইনি চলতে ফিরতে তেমন পারেন না, কিন্তু জীবিত আছেন। আচ্ছা, আমাকে কি যেতে হবে ঠাকুরমশাই? মানে খুব গুরুতর কিছু? আপনি নিজে এসেছেন যখন। গুরুতর বটে, তবে আপনার যাবার আবশ্যকতা নেই এখনো। আমরাই যাচ্ছি, শুধু আপনি আপনার ওই দলটাকে বলে দিন আরেকবার ওনার ঘরে গিয়ে বলে দিতে যে আমরা যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই, উনি যেন ঘরেই থাকেন। না, চলাফেরা করতে পারেন না শুনলাম যদিও। ঠিক আছে, আমি তবু এখন একবার বলে দিচ্ছি। দীনেশ মজুমদারের হলঘরটা খুবই পুরনো এবং স্যাঁতস্যাঁতে ধরনের। একটু অস্বস্তি হয়। ভদ্রলোক যেন প্রাচীন পরিবেশ পছন্দ করেন কিছুটা। ঘরে যে দুইজন চাকরকে দেখলাম, তারা ছাড়া আর কেউ আছে কিনা সেটা বোঝা যায় না। দীনেশ মজুমদারের বয়স আন্দাজ 80-র অধিক। এক মাথা পাকা চুল, মাঝারি চেহারা, পরনে সাদা ফতুয়া আর ধুতি। সামনে টেবিলে একখানা মোটা উপনিষদ বন্ধ করে রাখা, তাতে একটা পাতায় পেন্সিলের মার্কা গোঁজা রয়েছে। দীনেশ মজুমদারের হাতে একখানা অন্নদামঙ্গল কাব্য। ভদ্রলোকের কাব্য আস্বাদনে বিঘ্ন ঘটাতেই সে আমাদের উপর কোনোভাবেই সন্তুষ্ট নয়, তা মুখ দেখেই বোঝা যাচ্ছে। নিতান্তই অশিষ্টও বটে। আমাদের দেখে কর্কশ শব্দে বলল,
কারা তোমরা? কি চাও? পুলিশকে দিয়ে খোঁজ খবর নেওয়ানোর কারণটা কি? কোনো ভনিতা না করে এবং আপনার সময় নষ্ট না করে কাজের কথাই বলি। তবে আমরা 50 বছর আগে আপনার কর্মস্থল রাক্ষসের চর এবং গিরিবাগ দিকে নিয়ে কিছু জানতে এসেছি। সেখানে এক মহাবিপদ দোরগোড়ায়। বৃদ্ধ খরচক্ষে চেয়েছিলেন। কালীপদর কথা শুনে যেন নিভু নিভু অনলে ঘৃতাহুতি পড়ল। হাতের মোটা বইটা টেবিলের উপরে সশব্দে ছুঁড়ে ফেলে রাগে কাঁপতে কাঁপতে বলল, তোমার সাহস বড় কম নয়। আবার এসেছে আমাকে বিপদে ফেলতে, তাই না? আমার পরিবার, আমার শান্তি সব কিছু কেড়ে নিয়ে হাজতের ভাত খাইয়ে তোদের শান্তি হয়নি আজও, তাই না? আমাদের রক্ষা করুন মহাশয়, দয়া করুন। যে শয়তান বিজ্ঞানী আপনাকে বিপদে ফেলেছিল, তার সৃষ্ট বিপদে এই এরাও ফাঁদে পড়েছে। আপনি তো অনুমান করতে পারছেন কি বলছি। আপনি দয়া করে কিছু পথ দেখান, সেই গবেষণা সম্পর্কে কিছু সূত্র দিন। আর কোনো উপায়ান্তর থাকলে আপনাকে উত্তপ্ত করতে আসতাম না আমি। সেসব বহু আগের কথা। এতদিন পর তা নিয়ে কি বলবো আমি? সে গবেষণা এখন বিষ বাও জলে বাছা। গবেষণা তো নয়, পাগলামি স্রেফ। কিন্তু ধীরেন্দ্রনাথের ডায়েরিতে পাওয়া গিয়েছে সে নাকি গবেষণাগারের একটি স্পিরিট ল্যাম্পের পেটের ভেতর তার আবিষ্কারের সূত্র ভরে রেখে গিয়েছিলেন। আবিষ্কার না ভণ্ডামি? সে সাহেবী ভাবাপন্ন মানুষ ছিল। ইংরেজি বুকনি আর ধমক ছাড়া কথা কইত না। সে করবে প্রেত চর্চা, চত্ব সব। তোমরা তো একটা ডায়েরি পড়েই তার ভণ্ডামিকে একেবারে আলাদিনের গল্প বানিয়ে ছাড়লে। সে কি লিখেছে তা আমার জানা নেই। আমি শুধু তার সহকারী ছিলাম। তার গবেষণার ঘর থেকে কোনো রকম সূত্রই পাওয়া যায়নি মহাশয়। আর কোনো জায়গায় খোঁজ করলে যদি। ভালো রে, ভালো ভালো, ভালোই গল্প ফেঁদেছেন। এইবার ঝুলির থেকে বেড়াল বেরিয়ে পড়ছে। সত্যিই বলো তো, কিসের সন্ধান টন্ধান করছো? গুপ্তধন, সোনাদানা? বেশ বেশ, কোষে আটঘাট বেঁধে লেগে পড়ো। মাঝখান থেকে সেই বদ্ধ উন্মাদটা রেখে যাওয়া আস্ত একটা গুপ্তধনী খুঁজে পেয়ে গেলে হয়তো। তবে জেনে রেখো, লোভ কিন্তু বড় বালাই, কথাটা যেন মনে থাকে। মুখুজ্জে মশাই কথা বলতে বলতেই বৃদ্ধকে দেখানোর জন্য রমেনের পিঠের ব্যাগটার থেকে ধীরেন্দ্রনাথের ডায়েরিটা বের করে এনেছিল। কিন্তু দুর্মুখ বৃদ্ধের এই কথায় মেজাজ হারালো। তিক্ত স্বরে গম্ভীরভাবে বলল, বড় আশা নিয়ে এসেছিলাম এদের নিয়ে, কিন্তু আপনি এতটাই বেসহবত যে আপনার থেকে কোনো রকম সাহায্যের আশা আর আমার নেই। তবে বলতে বাধ্য হচ্ছি যে আপনার মনি বা আপনার এই আচরণেই হয়তো আপনার প্রতি বিমুখ হয়েছিলেন। কথাটা শুনে আমি ভয় পেয়ে ভাবলাম এইবার লঙ্কা কাণ্ড বাঁধবে। কিন্তু বৃদ্ধ দেখলাম বদমেজাজি হলেও ভয়ানক ধূর্ত। সে একটা বিদ্রুপের হাসি হেসে উত্তর দিল, খুব খুব চালাক ভাবো না নিজেকে? ভেবেছ বুড়ো মানুষকে উত্তেজিত করে তুললে সব কিছু একেবারে গড়গড় করে বলে ফেলবে। তোমাদের কপালে এখনো ভাড়া কাটেনি, আবার এসেছ আমার বিচার করতে। এত ধৃষ্টতা তোমাদের! ভাড়া বোঝো, ভাড়া? যাও যাও, তৈরি হও অপঘাতের জন্য, তৈরি হও। যাব, তবে এই ডায়েরি, নোট বই আর যত ছাইপাশ সব জলাঞ্জলি দিয়ে যাব। এবার যা করার আমরাই করব। বড়াই
বিরাট ক্ষমতা তোমার। যে আগুন নিয়ে খেলা শুরু করেছ, সেই আগুনেই সব ধ্বংস হয়ে যাবে, এটুকু জেনে রেখো। আপনি আমাদের শুধু শুধু ভুল বুঝছেন সাহেব। আমরা ছল কপট করতে আসিনি আপনার সঙ্গে। আচ্ছা, ভবানীর ভ্রুকুটি ভবেশ চেনে, রমার ভ্রুকুটি রমেশ চেনে। তোমাদের ছলনা বুঝতে আমার বাকি নেই। আমাদের কপালের দোষ যে আপনি আমাদের বিপদটা বুঝলেন না মশাই। আর তোমাদের সমস্যা যে আমি বুঝছি না তা নয়, কিন্তু তোমাদের প্রতি আমার তিল মাত্র কোনো সহানুভূতি নেই। আমার কথাগুলো নির্দয় দুর্বাক্য মনে হতে পারে, কিন্তু আমি পুরোপুরি পাষাণ হৃদয় নই। যদি হতাম তবে আরো অশ্রাব্য কথা বলতে পারতাম, যা তোমাদের মতো চুনোপুটি কেন তোমাদের ওই দুর্ধর্ষ খুনিয়া গিরিবাগ দিয়েও সহ্য করতে পারত না। আলেয়া দেখলে ভিড়মি যায়, তারা এসেছে ব্রহ্মদৈত্যের মোকাবেলা করতে। ওই চৌমাথার মোড়ে নাকে তেল দিয়ে ঘুমাও গে সব। যাও 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 যাও, ঘুমা ঘুমা, দূর হয়ে যাও এই মুহূর্তে, দূর হয়ে যাও। এই বলে কোনো দ্বিরুক্তি না করে হাতের কাব্যটা টেনে নিয়ে বৃদ্ধ সুর করে পড়তে শুরু করলো। অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নাই তার, কপালে আগুন। বেরিয়ে যেতে বলার এর থেকে নোংরা ইঙ্গিত আর কিছুই হয় না। আমরা বৃদ্ধের দিকে দৃকপাত মাত্র না করে বেরিয়ে এলাম বাড়ি থেকে। পুরো পথে কালীপদর মুখ থমথমে হয়ে রইল। একটা শব্দও সে বলেনি পথে। এখন এই এতটা পথ হাঁটার পর নদীর ধারে একটা কালী মন্দির দেখে তার সোপানে ধপ করে বসে পড়ে। তারপর একটা শ্বাস ফেলে বলে, আচ্ছা, বিপদের পাল্লায় পড়া গিয়েছিল, আপদ বিদেয় হলো এতক্ষণে। যা বলেছেন, আপদই বটে। যা জঘন্য ব্যবহার, ছি। দীনেশ মজুমদারের কথা বলিনি, শয়তান রাক্ষসটার কথা বললাম। সে এতক্ষণ আমাদের পেছনে পেছনে ঘুরছিল, আমাদের গতিবিধি আর খতিয়ান জানার জন্য। ভয় নেই, মায়ের মন্দিরে সাময়িক বাধা পেয়েছে সে, এখনই আসবে না। নরঘাতকটা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এইটে বোঝার জন্য যে আমরা তার দুর্বলতা খোঁজার ব্যাপারে কতটা অগ্রসর হয়েছি। তার পণ্ডশ্রমী হলো তবে। দীনেশ মজুমদারের মতো দুর্বিনীত অসভ্য মানুষের থেকে কিছুই পাওয়া গেল না। কে বললে পাওয়া যায়নি? দীনেশ মজুমদার আবার কি বলল কাজের কথা? সব বলেছে। পণ্ডিত মানুষ তো, সেও বেশ টের পেয়েছিল যে ব্রহ্মদৈত্য তার ঘরে ওত পেতে সব জানার চেষ্টা করছে। তাই সে দ্ব্যর্থক ভাষায় সব উত্তর দিয়েছে। প্রথমে সে উপনিষদ পড়ছিল, কিন্তু আমাদের যাওয়ার কথা শুনেই সেইটেতে ইচ্ছে করে পেন্সিলের মার্কা গুজে কোলে অন্নদামঙ্গল নিয়ে বসেছিল। এটাও একটা বিরাট বুদ্ধিদীপ্ত ইঙ্গিত যে বোঝার ঠিক বুঝবে। অন্নদামঙ্গল কাব্যের অনেকখানি কিন্তু দ্ব্যর্থক ভাষাতেই লেখা। শুনবে এক, মানে দাঁড়াবে আর এক। ওই পাগল গিরিবাগদিকে ধীরেন্দ্রনাথ কোথাও একটা বন্দি করে রেখে হত্যা করেছিল। সেই জন্যই বৃদ্ধ বলল যে বদ্ধ উন্মাদ, অর্থাৎ আটকে রাখা উন্মাদ। কিন্তু 50 বছর আগে তাকে কোথায় বন্দি করে রাখা হয়েছিল এখন সেটা কেমন করে খুঁজবো ঠাকুর? তার ল্যাবরেটরি ছাড়া শুনেছি পাশের দ্বীপের একটা জায়গাতেও ধীরেন্দ্রনাথ কিছু ওই পরীক্ষা নিরীক্ষা করতো, কিন্তু সেইটা তো এখন লোকবসতি এলাকা। সেটা কোনো জলাশয় ধরনের জায়গা কি? হ্যাঁ ঠাকুর, একটা ঝিলের মতো। কিন্তু আপনি কেমন করে জানলেন? ওই যে বৃদ্ধ বলল, গবেষণার সব এখন বিষবাও জলে আটখাট বেঁধে লেগে পড়ো। ঠিক
ঠিক ঠাকুর, একদম ঠিক। ওই ঝিলের চারদিকে 8খানা বাঁধানো ঘাট রয়েছে। ওই জলেই তবে কিছু রয়েছে। কালই ডুবুরি নামাবো আমি। কাল নয়, কাল নয়, আজই। রমেনের টেলিফোন পেয়ে আপাতকালীন ভিত্তিতে 4 জন ডুবুরি নিয়ে একটা বড় দল যখন পাশের দ্বীপ গ্রামটায় পৌঁছালো, তখন বেলা পড়ে এসেছে। গাঁয়ের লোকজন প্রথমে গোলমাল করছিল, কিন্তু কালীপদ মুখুজ্জেকে নিজে উপস্থিত দেখে তারা কানাকানি করে চুপ করে ঝিলের পাড় ধরে সারি সারি দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো সবকিছু দেখতে লাগলো। ঠাকুরমশাই দ্বীপটার বেশ কিছুটা অংশ গণ্ডি কেটে দিয়ে বলল, তাড়াতাড়ি হাত চালাতে বলো বাছা, এই গণ্ডি খুব বেশিক্ষণ রক্ষা করতে পারবে না। ডুবুরিরা প্রায় আধ ঘন্টা ধরে ডুব দিয়ে দিয়ে অবশেষে একখানা লোহার কফিনের মতো জিনিস তুলে এনে মুখোশ খুলে বলল, জলের একদম নিচে একটা কয়েদঘর ধরনের রয়েছে। তার কয়েকটা করাত জলে নষ্ট হয়ে গেছে। তার ভিতরে এইটা ছিল। সঙ্গে পুলিশ ছিল। তারা গাঁয়ের উৎসুক লোকেদের আটকে রেখে তাড়না করতে শুরু করলো। আমরা কসরত করে সেই কফিনটা খোলা মাত্রই একরাশ জল বেরিয়ে পড়ল, আর একটা ঝাঁঝালো গন্ধ নাকে এসেই উবে গেল। ভিতরে হয়তো কোনো কঙ্কাল ছিল, কিন্তু এখন আর নেই। কফিনের ডালায় পরিষ্কার বাংলা হরফে খোদাই করে কিছু লেখা রয়েছে। আলো পড়ে এসেছে। কয়েকজন গাঁয়ের লোক সন্ধ্যা হয় দেখে হারিকেন নিয়ে দাঁড়িয়েছিল। তার একটাকে চেয়ে নিল কালীপদ, তারপর বলল, তোমরা কেউ আমাকে 2-3 পলা নারকেল তেল জোগাড় করে দাও। কয়েকজন গ্রামবাসী তাড়াতাড়ি গৃহাভিমুখে ছুটলে পর পুলিশেরা নিজেদের বড় টর্চবাতির আলো ফেলল ডালাটার গায়ে। তাতে খোদাই করে লেখা রয়েছে, আমি শ্রী ধীরেন্দ্রনাথ জানা নিজের সজ্ঞানে এই মর্মে জানাচ্ছি যে এই কফিনের ভিতরে শায়িত গিরীন্দ্রনাথ বাগদি, নিবাস বকুলতলা, নিজের জীবৎকালে আমাকে আমার পরীক্ষার জন্য স্বেচ্ছায় নিজের শরীর এবং আত্মা দান করে গিয়েছেন। আমি তার গোপন স্বভাব আত্মাকে দূষিত করে এক দুষ্প্রাপ্য পুঁথিতে পাওয়া গূঢ় বিদ্যা অনুযায়ী এক ভয়ানক সত্তাকে জাগ্রত করতে চলেছি। এই সত্তাকে ব্রহ্মদৈত্য যোনি বা দশা বলা হয়ে থাকে শাস্ত্রে। এই শরীর বিনষ্ট হয়ে যাবে, কিন্তু গিরীন্দ্রনাথ বাগদির নাভিমূল আমি সংরক্ষণ করে রেখেছি একটি জল এবং বায়ু নিরোধক ধাতব আধারে, যা আমার গবেষণাগারে রক্ষিত থাকল। ডালা বন্ধ করে নিজের কপালের রগ টিপে ধরে কালীপদ বলল, যা অনুমান করেছিলাম তাই। আমি যখন দীনেশ মজুমদারকে স্পিরিট ল্যাম্পের কথা জিজ্ঞেস করলাম, সে বলল যে ধীরেন্দ্রনাথ ইংরেজি বুকনি দেওয়া সাহেবী ভাবাপন্ন মানুষ ছিল। এর অর্থ এটাই হয় যে তার কথার মানেটা বাংলায় নয়, ইংরেজিতে ভাবো। আত্মাকে ইংরেজিতে স্পিরিট বলা হয়, আর ল্যাম্প হলো প্রদীপ। প্রদীপ রমেন, প্রদীপ। যে প্রদীপে আত্মা বন্দি রয়েছে সেইটাই তো স্পিরিট ল্যাম্প, কোনো স্টোভ নয়। তুমি গবেষণাগারের বাইরের স্তূপ থেকে যে পেতলের ঢাকনিবদ্ধ প্রদীপটা তুলে এনেছিলে ব্যাগে, ওইটাতেই সেই ব্রহ্মদৈত্য বন্দি ছিল। কুলিরা ভুলবশত বাইরের রোদে এনে ফেলে রাখায় সেই দানব মুক্তি পেয়ে যায় বন্দি দশা থেকে। তুমি যে স্তূপের থেকে বেছে বেছে ওই প্রদীপটাই তুললে, এটা কপালের কাকতালীয় ফের ছাড়া কিছুই নয় বাছা। ওই প্রদীপের পেটের মধ্যেই সম্ভবত ওই গিরিবাগদির ইহজীবনের শেষ পরিচিতি, তার কাঁচা নাভিমূল শুকিয়ে রাখা আছে, যে কারণে
ওই প্রদীপের কাছাকাছি সেই রাক্ষস আসতে পারে না। সেই জন্যই তোমাদের হত্যা করতে তাকে পরোক্ষ উপায় অবলম্বন করতে হয়েছিল বারবার। তবে এই কারণেই নিজের শেষ পরিচয় মুছে ফেলে প্রায় অবদ্ধ হয়ে ওঠার জন্যই সেই দানব আমাদের আক্রমণ করে চলেছে। কিন্তু ঠাকুর, আমাদের এখন করণীয় কি? এই আপদের গোড়া প্রদীপটাকে জলে বিসর্জন দেব? তবে তো ওই শয়তানটার মনোবাসনাই পূর্ণ হবে হে। সে তো চাইছেই তার নাভিমূলকে জলে তলিয়ে নিয়ে যেতে। বৃদ্ধ দীনেশ ফাঁড়ার কথা বলল, মনে আছে তো? সাধারণ বিপদ বা অপঘাতের সঙ্গে ফাঁড়া জিনিসটার তফাৎ কি জানো? ফাঁড়া হলো কোনো একটা জিনিসের দ্বারাই বারবার বিপদ আসা। কারো আগুনের ফাঁড়া থাকে, কারো যানবাহনে, কারো আবার জলে? মানে সেই জন্যই পরপর 3 বার আমাকে বা রমেনকে এই প্রদীপ সহ জলে ডুবিয়ে মারার ফন্দি করেছিল ওই রাক্ষস। বাবা, ঠিক তাই। দীনেশ এই দিকটাই দেখাতে চেয়েছিল আমাদের, যে জলে বিসর্জন দিয়ে কোনো লাভ হবে না ওই প্রদীপটাকে। তবে বৃদ্ধের একেবারে শেষের অভিশাপের ছলে বলা কথাটা মনে করো, আগুনেই সব ধ্বংস হয়ে যাবে। তাই এখন একটাই। আকাশের এই মাথা ও মাথা জুড়ে কান ফাটানো শব্দ করে একটা বাজ পড়ল। হঠাৎ যেন প্রলয় ঝড় আরম্ভ হলো দ্বীপটার চারিদিকে। কোনো একটা দানব যেন দুর্যোগের রূপ পরিগ্রহ করে ছুটে আসতে চাইছে আমাদেরই দিকে, কিন্তু কোনো ঠুনকো বাধায় সাময়িক আটকে যাচ্ছে বারবার। মাঝে মাঝে হাওয়ার দাপট যেন বেড়ার ফাঁক ফোঁকর দিয়ে হাত বাড়ানোর মতো ঢুকে আসছে ছিটকে। দ্বীপের সীমান্তের দিকের আকাশটা বারবার নীলচে আভায় আলোকিত হয়ে উঠছে থেকে থেকে। তাই দেখে কালীপদ শুষ্ক স্বরে বলল, অন্তিম লড়াইয়ের মুহূর্ত আসন্ন। ওই কুটিল নরঘাতক তার পূর্ণ শক্তিতে প্রকাশ করেছে নিজেকে। সে আমার দেওয়া গণ্ডিতে আঘাত করে চলেছে। খুব বিপদ রমেন, খুব বিপদ। এই বলে কালীপদ বিদ্যুতের বেগে বটগাছের ওই পাটটায় ছুটে চলে গেল, সম্ভবত নিজের রক্ষা গণ্ডিকে শেষ রক্ষা করতে। আমরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রয়েছি বেশ কিছুক্ষণ এবং নিজেদের সাক্ষাৎ ভয়ানক মৃত্যুর সময় গুনছি। হঠাৎ আশপাশের কুকুর বেড়ালগুলো কোনো কারণে হঠাৎ ভয় পেয়ে গিয়ে পাগলের মতো চিৎকার করা শুরু করলো। সীমান্তের আলোর ঝলকানিটা নীল থেকে রক্ত বেগুনি আভায় পরিণত হয়ে উঠেছে। তখনই কালীপদ আবার ছুটে এলো আমাদের কাছে আর উদ্বিগ্ন স্বরে বলল, আর মুহূর্তের মধ্যেই সে গণ্ডি ভেঙে ফেলে ঝাঁপিয়ে পড়বে আমাদের ওপর। শীঘ্র শীঘ্র প্রদীপটাকে দাহ করার আয়োজন করো। গ্রামের লোকেরা এসব অশরীরী লক্ষণ বেশ চেনে। তারা প্রাণ ভয়ে ছুটোছুটি করে পালাতে আরম্ভ করল। ডুবুরি আর পুলিশের দলটা আমার আর রমেনের সঙ্গে কালীপদর আদেশ মতো মাটিতে আঁকড়ে বসে পড়ল। কালীপদ কফিনটার ডালা তুলে তার ভেতরে পেতলের ঢাকনাটা খুলে প্রদীপটাকে রেখে আশপাশে উঠতে থাকা কিছু কাঠকুটো তুলে প্রদীপটার আশপাশে রাখল। আর তখনই সীমান্তে একটা কান বধির করা বজ্রের শব্দের সঙ্গে আকাশ জোড়া কুচকুচে কালো একটা প্রকাণ্ড দানবীয় শরীর যেন সমুদ্রের দিক থেকে ঝাঁপিয়ে পড়ল ঠিক আমাদের ওপর। ঝাঁপিয়ে পড়ল, কিন্তু বটগাছটার উপরের আকাশে এসে যেন কোনো অদৃশ্য ফাঁদে পড়ে ঝুলে রইল। কান ফাটানো গর্জনের সঙ্গে সঙ্গে সে নিজের লোমওয়ালা নখরযুক্ত হাত দিয়ে যেন আমাদের বিধিয়ে তুলে নিতে চাইছে। আবার চিৎকার করে নিজের কানে হাত চাপা দিচ্ছে, যেন কোনো অদৃশ্য শক্তির সঙ্গে যুঝে চলেছে রাক্ষসটা। সেদিকে তাকিয়ে আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আপনি কি আবার গণ্ডি দিয়ে এলেন ঠাকুর? গণ্ডি দিতে তো যাইনি, গিয়েছিলাম 4 মাথার মোড়ে নাকে তেল দিয়ে ঘুমোতে। তারপরে হাতের তেল ভরা হারিকেনটা সবেগে আছড়ে মারল কফিনের পেটের ভিতরে। তেল ছড়িয়ে গিয়ে ঝোড়ো বাতাসে পলকের মধ্যে দাউ দাউ করে আগুন ধরে গেল প্রদীপের চারিদিকে।
ঝোড়ো দানবটা খুনি উন্মাদের মতোই মরিয়া হয়ে নিজের সর্বশক্তি প্রয়োগ করে সেই অদৃশ্য জাল ভেঙে ধেয়ে আসতে চাইছে কফিনের উদ্দেশ্যে। কিন্তু ততক্ষণে অনেক বিলম্ব হয়ে গিয়েছিল। প্রদীপের ভিতরে রাখা নাভিমূলে তখন আগুনের লেলিহান শিখা নিজের করাল স্পর্শ বুলিয়ে দিয়েছে। ব্রহ্মদৈত্যে পরিণত হতভাগা গিরিবাগদির ইহজগতের শেষ দেহাংশের অগ্নিশুদ্ধি ততক্ষণে হয়ে গিয়েছে। বটগাছটার চারপাশে নিষ্ফল আক্রোশে জান্তব গর্জন করে ঘুরপাক খেতে খেতে একটা হাহাকারের মতো ছড়িয়ে পড়ল গ্রামগুলোর বাতাসে। তারপর সব নিস্তব্ধ। আজ রাতটা আমরা তিনজন রমেনের বাড়িতেই রয়েছি। ভয়াল অভিশাপের চূড়ান্ত সমাপ্তির সঙ্গে সঙ্গে খুঁটিনাটি কর্তব্যগুলো সারা হয়েছে। হারিকেনের মালিককে তার ক্ষতিপূরণ দিয়ে আসা, চিনিবাসকে রমেনের দেওয়া একখানা চাকরির চিঠি দিয়ে ফিরতি পথেই কলকাতায় পুরাতত্ত্ব বিভাগের অফিসে রওনা করা, অগ্নিশুদ্ধ নাভির অঙ্গারকে নদীতে বিসর্জন করা প্রভৃতি। আমি আহার করতে করতে শুধালাম, আচ্ছা, নাভিমূলটা জলে তলিয়ে দিলে আর অগ্নিশুদ্ধি হতে পারতো না ভেবেই না হয় গিরিবাগদি প্রদীপটাকে জলের তোড়ে তলিয়ে দিতে চেয়েছিল। কিন্তু 50 বছর স্তক প্রদীপটা তো দ্বীপটার সঙ্গে ওই জলের তলাতেই ছিল, তাতে একটু নষ্ট হয়নি কেন সেটা? এটা আমারও মনে হয়েছিল, কিন্তু ধীরেন্দ্রনাথের মতো সতর্ক মানুষ কখনো এত মূল্যবান জিনিসটাকে অতটা অসাবধানে রাখবে না। হয়তো রজন বা গালা দিয়ে এসে প্রদীপটার নলটাকে আটকে রেখেছিল, ফলে সেটা হয়ে পড়েছিল জল এবং বায়ু নিরোধক। কফিনের ডালাতেও তেমনি ধাতব আধারের কথা লেখা ছিল, কিন্তু অসাবধানেতে ছুঁড়ে ফেলেই হোক বা কৌতূহলবশত নাড়তে চাড়তে গিয়েই হোক, কুলি কামিনরা সেই আবরণকে উন্মুক্ত করে ফেলেছিল। না হলে আমিও সেই প্রাচীন ঢাকনা অত সহজে খুলতে পারতুম না। কিন্তু ঠাকুর, ওই যে বললেন আপনি নাকি গণ্ডি পাহারা দিতে যাননি, চৌমাথায় নাকে তেল দিয়ে ঘুমোতে গিয়েছিলেন, ওইটা কেন বললেন? ওই রাক্ষসে ব্রহ্মদৈত্য আপনার গণ্ডি ভেদ করার পরেও কোন অদৃশ্য বাঁধনে আটকে ছিল? অদৃশ্য নয়, অশ্রাব্য। তার মানে? মানে বড় জটিল, অনেকটা কইতে হবে। আচানোটা সেরে বলছি। আচানো সমাপন করে মুখে এক টুকরো শুকনো আমলকি ফেলে চিবুতে চিবুতে কালীপদ কইল, বাংলায় যে ভাবটাকে প্রকাশ করতে বলা হয় রতনে রতন চেনে, সেই একই ভাবকে প্রকাশ করার জন্য আরেকটি চমৎকার উপমা রয়েছে। সাপের হাঁচি বেদে চেনে, কিন্তু দীনেশ সেসব চেনা উপমা না দিয়ে এমন একটা উপমা দিল যা আমি কখনোই শুনিনি। সে বলল, ভবানীর ভ্রুকুটি ভবেশ চেনে, আর রমার ভ্রুকুটি রমেশ চেনে। কিন্তু এমন উদাহরণের কারণ কি? ভবানীর মনোভাব যদি ভবেশ অর্থাৎ শিব চেনেন, এবং লক্ষ্মীর মনোভাব যদি বিষ্ণু চেনেন, তবে ব্রহ্মদৈত্যের মনোভাবও একমাত্র ব্রহ্মাই চিনবে। হ্যাঁ ঠাকুর, তা তো হতেই পারে, কিন্তু এই ঘটনার সঙ্গে... আহা, জ্বালিয়ে খেলে বলতে দেবে তো। কেন ভুলে যাচ্ছ যে ঝিলের থেকে কিছুটা দূরে বটগাছের আড়ালে একটা বহু পুরনো ব্রহ্মার বিগ্রহ রয়েছে? একটা ছেলে বলেছিল যে তার ঠাকুরদার যুবক বয়সে একদল সাধু এসে ওই বিগ্রহ প্রতিষ্ঠা করে এসেছিল। সময়টা হিসেব করলে ওই ধরো 50 বৎসরের মতোই হবে। আমার সন্দেহ ওই শয়তান বিজ্ঞান সাধক ধীরেন্দ্রনাথই সাধুর ভেগ ধরে
বিগ্রহরূপী যন্ত্রটা রেখে এসেছিল তার তৈরি ভয়ঙ্কর দানবের মোকাবেলার একমাত্র অস্ত্র হিসেবে। যন্ত্র, অস্ত্র, ওই ওই মূর্তিটা। হ্যাঁ বাছা, দীনেশ বলেছিল, স্মরণ আছে তো, যে তোমরা নাকে তেল দিয়ে চৌমাথার মোড়ে গিয়ে ঘুমাও। আসলে ঈশ্বরই নাকে তেলের অভাবে ঘুমিয়ে পড়েছিলেন। একটা 4 মাথাওয়ালা ব্রহ্মার বিগ্রহ যদি সামনের মাথাটা হেট করে কোলে রাখা বেদের দিকে চেয়ে থাকে, তবে তার পেছনের চৌমাথা, অর্থাৎ একেবারে পেছনের 4 নম্বর মাথাটা নিঃসন্দেহে আকাশের দিকে মুখ করে থাকবে। তার নাকের ছিদ্র দুটোও ছিল উপরের দিকে। ওই যন্ত্রকে সচল রাখতে ধীরেন্দ্রনাথ মধ্যে মধ্যে মনে হয় ওই 4 নম্বর মাথার নাসারন্ধ্র দিয়ে তৈল সিঞ্চন করতেন। দীর্ঘদিন অব্যবহারে সেই যন্ত্র নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। আমি গায়ের লোকটার থেকে চেয়ে নেওয়া তেলটা সেই নাসারন্ধ্রে ঢেলে দিয়ে দীনেশের কথা অনুযায়ী তার পাষাণ হৃদয়, অর্থাৎ বুকের মাঝে খোদাই করা পদ্ম ফুলটায় গায়ের জোরে চাপ দিতেই সেটা ভেতরে ঢুকে গেল যন্ত্রের একটা বড় বোতামের মতো। আর সঙ্গে সঙ্গে কুকুর বিড়ালের পালানো দেখে বুঝলাম যন্ত্র কাজ শুরু করেছে। কাজ বলতে কিসের যন্ত্র ওখানা? ওই যন্ত্র থেকে অশ্রাব্য তরঙ্গ বের হয়। অশ্রাব্য মানে শুধু গালিগালাজ নয়, কানে শোনা যায় না এমন শব্দ, উচ্চগ্রামের শব্দ, যে তরঙ্গ মানুষের কর্ণগোচর হয় না, কিন্তু পশু পাখি প্রেতাত্মারা শুনতে পায়। দীনেশ বলেছিল, আমি যদি পাষাণ হৃদয় হতাম তবে এমন অশ্রাব্য কথা বলতে পারতাম যা তোমাদের ওই গিরিবাগ দিয়েও সহ্য করতে পারত না। এই তরঙ্গ এমন একটা তারে বাঁধা যা ব্রহ্মদৈত্যের ফাঁদের কাজ করে। সেই অতি উচ্চস্বরেই বাধা পড়েছিল তোমাদের মৃত্যুদূত। বাকিটা তো জানোই। এইবার বড় ঘুম পাচ্ছে, আমাকে একটু ঘুমোতে দাও। এখনো তেমন হিম পড়া আরম্ভ হয়নি। আবহাওয়া বেশ মনোরম আর ফুরফুরে। আমরা রমেনের প্রশস্ত উঠোনে খাটিয়া পেতে শয়ন করলাম। উন্মুক্ত আকাশে নক্ষত্রের আলপনা দেখতে দেখতে কালীপদ কইল, ছেলেবেলায় এইরকমই খোলা আঙিনায় শুয়ে আকাশ দেখতে দেখতে আমরা ভাই বোনেরা দিদিমার কাছে গল্প শুনতুম, জানো। সেসব বড় মনোরম দিন ছিল হে। এখনকার ছেলেপিলেরা তো আর দাদু দিদিমার কাছে গল্প শোনে কোথায়? কি শুনতেন? রূপকথার গল্প? না, ব্রহ্মদৈত্যের গল্প। শুনলেন লেখক শ্রমিকদের কালীগুণিন এবং ব্রহ্মদৈত্যের বিভীষিকা, এই মাসের গ্রাম বাংলার ভূতভূতুমের গল্প। আজকের গল্প পাঠে ছিল কৌশিক। কালীপদ মুখুজ্জের চরিত্রে শ্রীনিহারেন্দু ব্যানার্জি, রমেনের চরিত্রে ইন্দ্রনীল, পুলিশ অফিসারের চরিত্রে সুযাত্র, চিনিবাস এবং ডুবুরির চরিত্রে পার্থ, জনৈক মাঝি এবং ছেলের চরিত্রে নীল, জনৈক গ্রাম্য মেয়ের চরিত্রে মৈত্রেয়ী, আক্তার এবং দীনেশের চরিত্রে অভিষেক। গল্পটি স্ক্রিপ্টিং করেছে দিশানি। গল্পের অডিও রূপান্তরে সায়ন, প্রচ্ছদে দীপক। আজকের গল্পের সূত্রধর এবং গল্পটির সমগ্র পরিচালনায় কুন্তল। খুব শিগগিরই আবারও ফিরবে কালীপদ মুখুজ্জে, আর তার আগে থাকছে অন্যান্য চমক। পরবর্তী গল্প আপনারা শুনতে পাবেন আগামী শুক্রবার। শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।